হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে আমরা পড়ব ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা টপিক, দ্যাট ইজ সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আজকের ভিডিওটি টিসিএস টিপিএস মেন্সের প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে, আবার টিপিএসসি কম্বাইন্ডের মেন্সের জন্যও কিন্তু হেল্পফুল হবে। তো আজকের টপিকটা হচ্ছে জিএস পেপার 3 এর সেকশন এ এর ফার্স্ট পয়েন্ট, দ্যাট ইজ সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেলিয়েন্ট কথার অর্থ হচ্ছে নোটেবল বা ইউনিক। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফিচার্সগুলো কনস্টিটিউশনটিকে ইউনিক বানায়, সেই ফিচার্স বা প্রপার্টিগুলোর দিকে আমরা নজর রাখবো আজকে। তো নাম্বার 1 হচ্ছে, দেখো, লেংদিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে লেংদিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। Yes, Indian constitution is the lengthiest of all constitutions in the world. It has about 470 articles, 25 parts and 12 schedules. এখন ইন্ডিয়ান কনস্টিটিউশনে মোর দেন 470 আর্টিকেলস আছে, 25টা পার্টস আছে এবং 12 শিডিউলস আছে। কিন্তু অরিজিনালি অন 26 জানুয়ারি 1950 ইন্ডিয়ান কনস্টিটিউশনে 395টা মানে 395টা আর্টিকেল ছিল। অরিজিনালি 395টা আর্টিকেল ছিল, 22টা পার্টস ছিল অ্যান্ড 8টা শিডিউল ছিল। ঠিক আছে, বাট প্রেজেন্টলি দেয়ার ইজ মোর দেন 470 আর্টিকেলস। ঠিক আছে, 25 পার্টস অ্যান্ড 12 শিডিউলস। ঠিক আছে, তো এই যে এক্সট্রা আর্টিকেল বা পার্টস বা শিডিউলগুলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সময়ে সময়ে অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনের মধ্যে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই এতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, এতগুলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এতগুলো এমনিতেই মানে অরিজিনালি কনস্টিটিউশনটা অনেক বৃহৎ ছিল, 395টা আর্টিকেল অনেক বড় একটা নাম্বার। ঠিক আছে, 22টা পার্টসের মধ্যে বিভক্ত ছিল, মানে 22টা চ্যাপ্টারের মতো বলতে পারো বা বইয়ের মতো বলতে পারো। প্রত্যেকটা বইয়ের মধ্যে 395টা আর্টিকেল ছিল, মানে এই সবগুলো বইয়ের মধ্যে টোটাল 395টা আর্টিকেল ছিল। ঠিক আছে, 8টা শিডিউল ছিল। ঠিক আছে, ঠিক আছে, তো তো কনস্টিটিউশনের এই ভাস্টনেসের পেছনে রিজনটা হলো, তো ওয়ান অফ দ্য রিজন ইজ ভাস্টনেস অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইটস ডাইভার্সিটি। ঠিক আছে, ভাস্টনেস অফ দ্য কান্ট্রি ইন টার্মস অফ সাইজ, ইন্ডিয়া ইজ আ ভাস্ট কান্ট্রি। ঠিক আছে, তো এত বড় বৃহৎ আকৃতির বা বৃহৎ সাইজের কারণে আমাদের কনস্টিটিউশনটাও স্বাভাবিকভাবেই বৃহৎ হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিফারেন্ট স্টেটসের মধ্যে বা ডিফারেন্ট এরিয়ার মধ্যে ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট লজ, এই জিনিসগুলো কিন্তু ডমিনেট করেছিল বা এই ভাস্টনেসের পেছনে কারণ হয়ে দাঁড়িয়েছিল। নাম্বার 2 হচ্ছে সিঙ্গেল ডকুমেন্ট ফর বোথ সেন্টার অ্যান্ড স্টেটস। সিঙ্গেল ডকুমেন্ট for both সেন্টার অ্যান্ড স্টেটস। তো দেখো, ইন্ডিয়াতে 28টা স্টেটস এখন আছে। ঠিক আছে, 9টা ইউনিয়ন টেরিটরি আছে। ঠিক আছে, তো সেন্টারের জন্য এক রকমের লজ বা ডিটেল প্রভিশনস ছিল, 28টা স্টেটস এবং ইউনিয়ন টেরিটরির জন্য আবার আলাদা রকমভাবে কিছু প্রভিশনস অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এই ফ্যাক্টরগুলোর জন্য কিন্তু আমাদের কনস্টিটিউশনের সাইজ অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, নাম্বার 3 দেখো, নাম্বার 3 রিজনটা হচ্ছে মোর দেন 50% of the provisions have been directly taken from the Government of India Act 1935.
ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে মোর দেন 50% প্রভিশনস ডিরেক্টলি বড়ো করা হয়েছে অথবা ক্লোজ রিজেম্বলস রেখে বড়ো করা হয়েছে, ঠিক আছে। তো দেখো, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যে ডকুমেন্টটা ছিল এটা ইটসেলফ ওয়াজ এ ভেরি বিগ ডকুমেন্ট, ঠিক আছে। তো নাম্বার 4 দেখো, নাম্বার 4 রিজনটা হচ্ছে দ্য যে ফ্রেমাররা যারা ছিল, কনস্টিটিউশনের যে ফ্রেমাররা ছিল তাদের মোস্টলি কিন্তু ছিল লয়ার্স, মানে পয়েন্টটা হচ্ছে ডমিনেটেড বাই লয়ার্স, ঠিক আছে। লয়ার্সের দ্বারা কিন্তু ডমিনেট করা হয়েছিল ওই সময়। তো যেহেতু স্বাভাবিকভাবেই লয়ার্সদের লয়ের ব্যাপারে নলেজটা সাধারণ যে কোনো লোকের থেকে অনেকটাই বেশি থাকবে। তো ওনারা কী করেছিলেন, প্রত্যেকটা প্রভিশন কিন্তু খুব ডিটেইলে ওনারা তৈরি করেছিলেন, ঠিক আছে। এই কারণে অনেকটাই বড় হয়ে গেছে আমাদের কনস্টিটিউশনটা। ও ডক্টর বি আর আম্বেদকরও নিজেও একজন লয়ার ছিলেন। তো ডক্টর বি আর আম্বেদকর proudly acclaimed that Indian constitution is made after ransacking all the constitutions of the world. ওয়ার্ল্ডের যতগুলো কনস্টিটিউশন আছে সেই সবগুলো কনস্টিটিউশনের যে বেস্ট পার্টগুলো নিয়ে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনটা বানানো হয়েছে, ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকরকে যখনই জিজ্ঞেস করা হতো যে আপনি কেন কনস্টিটিউশনকে এত বড় বানাচ্ছেন বা এত বড় বানালেন, উনি খুব সুন্দরভাবে একটা রিপ্লাই করতো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রত্যেকটা প্রভিশন আমরা ডিফারেন্ট কান্ট্রির কনস্টিটিউশন থেকে বড় করছি, প্রত্যেকটা দেশের কনস্টিটিউশনই কিন্তু এখন এস্টাবলিশড আছে এবং প্রত্যেকটা দেশের কনস্টিটিউশনের যে প্রভিশনগুলো সেগুলো সময়ে সময়ে কিন্তু পরিবর্তন হয়ে একটা এস্টাবলিশড ফর্মে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো যেই কনস্টিটিউশনের এই যে প্রভিশনগুলো যেগুলো অলরেডি অ্যামেন্ড করে 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 এগুলো রেটিফিকেশন হয়ে গেছে, তো এই জিনিসগুলো আমরা নিয়েছি বা আমাদের যেন ফিউচারে গিয়ে আবার কোনো ভুল কোনোরকমভাবে না হয়, ঠিক আছে। তো দেখা যাক, চলো আমরা এখন নেক্সট টপিকটাতে যাই। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ডিফারেন্ট প্রভিশনগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে তো নেওয়া হয়েছেই, তাছাড়াও ডিফারেন্ট কান্ট্রি থেকে নেওয়া হয়েছে, লাইক অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, সোভিয়েত ইউনিয়ন, দ্য ইউনাইটেড কিংডম, ইউএস, ইউনাইটেড স্টেটস, জার্মানি, সাউথ আফ্রিকা, ফ্রান্স, ঠিক আছে। তো এছাড়াও আরও অনেকগুলো কান্ট্রি থেকে নেওয়া হয়েছে। তো এই কান্ট্রিগুলোর নাম মেনশন করলাম বিকজ এই কান্ট্রিগুলোর থেকে ম্যাক্সিমাম বড় করা হয়েছে, ঠিক আছে। তো নাম্বার থ্রি হচ্ছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটির একটা মিক্সচার। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটির একটা মিক্সচার, ঠিক আছে। কথাটার অর্থ হচ্ছে লাইক আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড 27 টাইমস, ঠিক আছে। 27 বার আমেরিকান কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা হয়েছে, ঠিক আছে। ইট রিকোয়ার্স এ স্পেশাল প্রসিডিউর টু অল্টার অর অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অফ ইউএসের কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করার জন্য কোনো স্পেশাল প্রসিডিউরের দরকার পড়ে বা অল্টার করার জন্য স্পেশাল প্রসিডিউর দরকার পড়ে। তার মানে হচ্ছে এটা একটা রিজিড কনস্টিটিউশন, খুব সহজেই একে অ্যামেন্ড করা বা অল্টার করা সম্ভব নয়, ঠিক আছে। অন্যদিকে ইউকের কনস্টিটিউশনকে কিন্তু খুব সহজেই অ্যামেন্ড করা যায়, হ্যাঁ। তো এটা হচ্ছে ইউকের কনস্টিটিউশন হচ্ছে আমাদের কাছে একটা এক্সাম্পল অফ ফ্লেক্সিবল কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনকে ইজিলি অল্টার করা যায় উইথ সিম্পল মেজরিটি, ঠিক আছে। সিম্পল মানে অল্প কয়েকজনের বা 50% লোকেদের থেকে বা একটা পার্লামেন্টে যদি 100 জন সদস্য থাকে তার মধ্যে হয়তো 51 জনের ভোট যদি পেয়ে যাই হয়তো আমি অ্যামেন্ড করে নিতে পারছি, ঠিক আছে। তো এই কারণে ইউকের কনস্টিটিউশনকে বলা হয় ফ্লেক্সিবল কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনটা এইভাবেই বানানো হয়েছে যেন এটা রিজিডও না হয়, আবার খুব বেশি রিজিড না হয়, আবার খুব বেশি ফ্লেক্সিবলও না হয়, প্রয়োজন মতে যেন আমরা এটাকে আবার
চেঞ্জও করতে পারি, ডিফারেন্ট প্রভিশনস তৈরি করতে পারি বা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই যে রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন বা ইন্ডিয়ান যে কনস্টিটিউশন যে প্রভিশনসগুলো, সেগুলো যেন ইন্ডিয়ার ডেভেলপমেন্টের পথে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্যই কিন্তু এমন কিছু প্রভিশনস রাখা হয়েছে যেগুলো কারণে খুব সহজেই এটাকে অ্যামেন্ড বা অল্টার করা সম্ভব হয়। দেখা যাক নেক্সট পয়েন্ট, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। দেখো এখানে লেখা আছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। কথাটার অর্থ হচ্ছে ইন্ডিয়ান যে সিস্টেমটা, ইন্ডিয়ান যে কনস্টিটিউশনের যে সিস্টেমটা আছে সেটা ইট অ্যাপিয়ার্স টু বি ফেডারেল। এটা ফেডারেশনের ফিচার্সও আছে, আবার ইউনিটারি সিস্টেমের ফিচার্সও কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাই। তো ফেডারেল সিস্টেম, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ফেডারেল কনস্টিটিউশন কেন বলবো? নাম্বার 4, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। ঠিক আছে, তো ফেডারেল সিস্টেম আমরা কেন বলবো? The Constitution of India establishes a federal system of government. It contains all the usual features of the federation. একটা ফেডারেশনের যে ফিচার্সগুলো হয় সেগুলোর মধ্যে লাইক টু গভর্নমেন্ট, ডিভিশন অফ পাওয়ার্স, রিটেন কনস্টিটিউশন, ডিভিশন অফ পাওয়ার্স, রিটেন কনস্টিটিউশন, তারপর হয় সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, rigidity of constitution, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বাইক্যামেরালিজম, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বাই ক্যামেরালিজম। ঠিক আছে, তো এই যে ফিচার্সগুলো আমরা এখন দেখলাম, এই ফিচার্সগুলি কিন্তু ফেডারেশনের ফিচার্স। টু গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট হয় সেন্টারে, আর একটা গভর্নমেন্ট হয় স্টেটে। তো আমরা এই ফিচার্সটা ইন্ডিয়াতে দেখতে পাই, তাই আমরা ইন্ডিয়াকে ফেডারেশন বলতে পারি। ডিভিশন অফ পাওয়ার্স, ঠিক আছে, পাওয়ারের ডিভিশন হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে কিছু পাওয়ার থাকে, স্টেট গভর্নমেন্টের হাতে কিছু পাওয়ার থাকে, আবার এমন কিছু পাওয়ারও থাকে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট উভয় মিলেই তার অ্যাপ্লিকেশন হয়। ঠিক আছে, দেখো তারপর রিটেন কনস্টিটিউশন, তো ইন্ডিয়ান কনস্টিটিউশন তো রিটেন কনস্টিটিউশন। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, ইন্ডিয়াতে কনস্টিটিউশন ইজ সুপ্রিম। ঠিক আছে, রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন আপ টু এ সার্টেন লেভেল পর্যন্ত রিজিডও বটে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হয়, বাইক্যামেরালিজম। তো এই যে টপিকগুলো আমরা এখানে দেখলাম, এই সবগুলো টপিকে কিন্তু ফেডারেশনের টপিক। ঠিক আছে, আবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমরা কিছু কিছু ফিচার্স দেখতে পাই ইউনিটারি বা নন ফেডারেল ফিচার্স। ঠিক আছে, তো নন ফেডারেল ফিচার্সগুলোর মধ্যে যেগুলো, যেমন সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল কনস্টিটিউশন, স্ট্রং সেন্টার, সিঙ্গেল সিটিজেনশিপ, তারপর হয় সিঙ্গেল ফ্লেক্সিবল কনস্টিটিউশন, এক্সেট্রা। তো এই সকল ফিচার্সগুলো কিন্তু ইউনিটারি সিস্টেমের ফিচার্স। ঠিক আছে, তো এই কারণে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন বা ইন্ডিয়াকে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস বলা হয়। মানে ইট অ্যাপিয়ার্স টু বি ফেডারেল বাট ফ্রম ইনসাইড ইট ইজ ইউনিটারি। ঠিক আছে, তো চলো দেখা যাক নেক্সট যে টপিক কি আছে।
নেক্সট টপিকটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে। নাম্বার 5, পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে। তো পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ইন্ডিয়া কিন্তু ইউএসের মতো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টকে অ্যাডপ্ট না করে ইউকের মতো পার্লিয়ামেন্টারি ফর্মকে অ্যাডপ্ট করলো। পার্লিয়ামেন্টারি ফর্মকে কিন্তু অ্যাডপ্ট করলো ইন্ডিয়া, ঠিক আছে। দ্য পার্লিয়ামেন্টারি সিস্টেম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। পার্লিয়ামেন্টারি সিস্টেমটা কী হয়, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভের মধ্যে একটা মেলবন্ধন থাকে, কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু সকল কাজকর্মগুলো হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে যেটা হয়, এটা পাওয়ারটাকে সেপারেট করে দেওয়া হয় সেন্ট্রালের মধ্যে এবং স্টেটসের মধ্যে, পাওয়ারটাকে কিন্তু সেপারেট করে দেওয়া হয়, ঠিক আছে। রেসপন্সিবিলিটি কিছু থাকে সেন্টারে, কিছু থাকে স্টেটে। বাট পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু স্টেটের কিছু করতে গেলে সেন্টারের একটা পারমিশন লাগে, অথবা এক্সিকিউটিভ কিছু একটা করতে গেলে লেজিসলেটিভের একটা পারমিশনের দরকার হয় বা একটা মতামতের দরকার হয়, ঠিক আছে। যদিও ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ব্রিটিশ প্যাটার্ন থেকে কপি করা, বাট দেয়ার ইজ সাম ডিফারেন্স, কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই। যেমন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ নট এ সোভারেন বডি লাইক দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট যতটা সোভারেন, ইন্ডিয়ান পার্লামেন্ট ততটা সোভারেন না, একটু শিথিলতা আছে এখানে এই ক্ষেত্রে। দ্য ইন্ডিয়ান স্টেট হ্যাজ অ্যান ইলেক্টেড হেড। ইন্ডিয়াতে আমরা যে হেড থাকে, মানে নমিনাল হেড যে ইন্ডিয়ার হয়, উনি কিন্তু ইলেক্টেড, উই ইলেক্ট আওয়ার প্রেসিডেন্ট। বাট ইন ইউকে দ্যার ইজ মোনার্ক। ইউকেতে যে রয়্যাল ফ্যামিলি আছে, সেই রয়্যাল ফ্যামিলির সদস্যরাই কিন্তু মোনার্ক থাকে বা নমিনাল হেড থাকে স্টেটের, ঠিক আছে। তো নেক্সট পয়েন্টটা দেখি। নেক্সট পয়েন্টটা হচ্ছে কি আমাদের, নেক্সট পয়েন্টটা হচ্ছে দেখো, সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। নাম্বার 6, সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। নাম্বার 6, synthesis of parliamentary sovereignty and judicial supremacy. ঠিক আছে। তো এই কথাটার অর্থ হচ্ছে পার্লামেন্টারি সোভারেন্টি, মানে পার্লামেন্টারি একটা লেভেল পর্যন্ত আমাদের পার্লামেন্টও সোভারেন, আবার জুডিশিয়াল যে অথরিটি ওইটাও কিন্তু সুপ্রিম, ঠিক আছে। যেমন জুডিশিয়াল, ইন্ডিয়ান যে জুডিশিয়ারি বা সুপ্রিম কোর্ট অ্যামেন্ডমেন্ট করতে পারে কনস্টিটিউশনের মধ্যে, ঠিক আছে। তো এই অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু পার্লামেন্ট আবার চ্যালেঞ্জ করতে পারে, ঠিক আছে। পার্লামেন্ট আবার চ্যালেঞ্জ করতে পারে। এগেইন পার্লামেন্ট যদি কোনো ল পাস করে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের যদি মনে হয় যে এই লটা আনকনস্টিটিউশনাল, তো সুপ্রিম কোর্ট কিন্তু এই লটাকে নাল অ্যান্ড ভয়েড করতে পারে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে পার্লামেন্টারি সোভারেন্টি তো আছেই, হ্যাঁ, আবার জুডিশিয়াল সুপ্রিমেসিও আছে। তো পার্লামেন্টের যে কার্যকলাপ থাকবে বা যে অ্যাক্টিভিটি থাকবে, সেটা সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করবে, এই ভয়ে ওনারা সেইভাবেই কাজটা করার চেষ্টা করবেন, মানে লেজিসলেচারে। আবার জুডিশিয়াল সুপ্রিমেসিতে জাজরা কোনো কিছু একটা ডিসিশন নেওয়ার আগে বা অ্যামেন্ডমেন্ট একটা কিছু একটা করার আগে এটা অবশ্যই মাথায় রাখবে যে পার্লামেন্ট এটাকে চেঞ্জও করতে পারে। আবার পার্লামেন্ট কনস্টিটিউশনের ডিফারেন্ট প্রভিশনসগুলোকে কিন্তু অ্যামেন্ড করতে পারে বা চেঞ্জ করতে পারে।
তো এখানে বলা হয়েছে এই কারণে যে সিনথেসিস অফ পার্লামেন্টারি সোভারেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি ইজ এ সেলিয়েন্ট ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপর দেখা যাক নাম্বার 7-এ কী আছে। নাম্বার 7-এ দেখো ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। নাম্বার 7-এ আছে ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্টিগ্রেটেড কথার অর্থ হচ্ছে ইন্ডিয়াতে যে হাইয়েস্ট কোর্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্টের আন্ডারে কতগুলো হাইকোর্টস থাকে, হাইকোর্টস থাকে। এবার এই হাইকোর্টসগুলোর আন্ডারে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টস বা অন্যান্য কোর্টসগুলো থাকে, ডিস্ট্রিক্ট কোর্টস বা অন্যান্য কোর্টসগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তো দেখা যাক, তো এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা অন্যান্য যে কোনো কোর্টগুলো তাদের কিন্তু একই লর উপরে বেস করে কিন্তু তারা কাজ করে, তাদের সেই লটা কে ডিসাইড করে? কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনটাকে মেনে সুপ্রিম কোর্ট যেই কনস্টিটিউশনটাকে মেনে কাজ করবে, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টসরাও কিন্তু একই কনস্টিটিউশনকে মেনেই কিন্তু কাজগুলো করে। তাই বলা হয় আমাদের যে জুডিশিয়ারি সিস্টেমটা কিন্তু ইন্টিগ্রেটেড, ঠিক আছে, ইন্টিগ্রেটেড। আবার আমাদের জুডিশিয়াল সিস্টেমকে ইন্ডিপেন্ডেন্টও বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বলা হয় এই কারণে, কারণ কনস্টিটিউশনের মধ্যে এমন কতগুলো প্রভিশনস আছে যেগুলোর কারণে পার্লিয়ামেন্টের উপরে আমাদের সুপ্রিম কোর্ট ডিপেন্ডেন্ট থাকে না, ঠিক আছে। যদি পার্লামেন্টের উপরে সুপ্রিম কোর্ট ডিপেন্ডেন্ট থাকে তাহলে কি হতো? তাহলে হয়তো বায়াসনেস চলে আসতো বা সুপ্রিম কোর্টের গভর্নমেন্টের পক্ষপাতিত্ব করতো বা গভর্নমেন্টের সাইডে বায়াসড হতো। বাট যেহেতু সুপ্রিম কোর্ট একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তাই সে পার্লামেন্টের উপরে ডিপেন্ডেন্ট থাকে না এবং নিজের মতো করে জাজমেন্ট পাস করতে পারে, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট টপিকটা কী আছে। নেক্সট টপিকটা দেখো, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল রাইটস ইজ আনাদার সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা কনস্টিটিউশন আমাদেরকে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস দেয়, যেগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ভায়োলেট করার চেষ্টা করে। তো আমরা কি করতে পারি? আমরা সুপ্রিম কোর্টের কাছে আপিল করতে পারি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে এখানে ভায়োলেট করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল রাইটস আর এনফোর্সেবল টু দ্য কোর্ট অফ ল। আচ্ছা, এইবার দেখো 9 নম্বরে কী আছে? ডিপিএসপি। তো ডিপিএসপিগুলো কী জিনিস? ডিপিএসপিটা হচ্ছে, ধরতে পারো ডিপিএসপিস আর দ্য ডিউটিস অফ আওয়ার গভর্নমেন্ট, ডিউটিস অফ আওয়ার গভর্নমেন্ট, ঠিক আছে। এখানে এমন কতগুলো প্রভিশন লেখা আছে যেগুলো আমাদের গভর্নমেন্টের ডিউটি টুয়ার্ডস দ্য সিটিজেন অফ আওয়ার নেশন অ্যান্ড টুয়ার্ডস দ্য নেশন, ঠিক আছে। তো এই ডিপিএসপিগুলো কিন্তু পজিটিভ ইন নেচার এবং দে আর নট এনফোর্সেবল টু দ্য কোর্ট অফ ল, ঠিক আছে। আনলাইক ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে আমরা আগার ভায়োলেশন হয় তো আমরা কোর্টে আপিল করতে পারি, কমপ্লেন করতে পারি। বা ডিপিএসপি মানে গভর্নমেন্ট যদি তার এই ডিপিএসপিগুলো পালন না করে, গভর্নমেন্টগুলো এই ডিপিএসপিগুলোর যে প্রভিশনগুলো আছে সেগুলো যদি কোনো কারণে না মানে, আমরা কিন্তু কোর্টে গিয়ে কেস করতে পারবো না বা আপিল করতে পারবো না বা কমপ্লেন করতে পারবো না, ঠিক আছে। একইভাবে এখানে দেখো 10 নম্বরে দেওয়া আছে ফান্ডামেন্টাল ডিউটিস। তো ফান্ডামেন্টাল ডিউটিসগুলো হচ্ছে সিটিজেনদের ডিউটি, ঠিক আছে। সিটিজেনদের অন্য সিটিজেনের প্রতি বা নেশনের প্রতি যে ডিউটি থাকতে হবে বা থাকা উচিত, সেই ডিউটিসগুলো মেনশন করা আছে কিন্তু আমাদের আমাদের কনস্টিটিউশনের মধ্যে। তো এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কিন্তু আনাদার সেলিয়েন্ট ফিচার্স অফ আওয়ার কনস্টিটিউশন। তো আমি জাস্ট এই টপিকগুলো উপর দিয়ে বলে যাচ্ছি বিকজ এই টপিকগুলোতে আমাদের ডেপথে ঢুকে পড়াশোনা করতে লাগবে, ঠিক আছে। তো নোটস যখন আমি প্রোভাইড করব, এই নোটসের মধ্যে ডিটেলসেই
মোটামুটি ডিটেলসই তোমরা পাবে, সেলিয়েন্ট ফিচার্স যতটা পড়া উচিত ততটা তোমরা এখানে পেয়ে যাবে। বাট এই টপিকগুলো কিন্তু লাইক ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস, এই টপিকগুলো কিন্তু তোমাদের ডেপথে গিয়ে আলাদা চ্যাপ্টার হিসেবে তোমাদের পড়তে লাগবে, ঠিক আছে? তো আমরা দেখব নেক্সট ক্লাসেসের মধ্যে এই টপিকগুলো আসবে। পয়েন্ট নাম্বার 11 দেখো, সেকুলার স্টেট। ইন্ডিয়া কোনো রিলিজিয়নের প্রতি ইন্ডিয়া বায়াসড নয়, এবং সব ধর্মকেই বা সব রিলিজিয়নকে ইন্ডিয়া কিন্তু সমানভাবে দেখে, ঠিক আছে? তো এই কারণে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। তারপর দেখো নাম্বার 12 বলা হয়েছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কথার অর্থ হচ্ছে ইলেকশনের সময় যারাই অ্যাডাল্ট হয়েছে, অর্থাৎ যাদের এইজ অ্যাবভ 18, তারাই যেসব সিটিজেনদের, অবশ্যই সিটিজেন হতে হবে, সিটিজেনদের এইজ অ্যাবভ 18 সবাই ভোট করতে পারবে, ঠিক আছে? সবাই ভোট করতে পারবে। তো এটা একটা সেলিয়েন্ট ফিচার্সের মধ্যে পড়ে। পয়েন্ট নাম্বার 13 দেখো, সিঙ্গেল সিটিজেনশিপ আনলাইক ইউএস, ঠিক আছে? ইউএসের যে সিটিজেনশিপ এটা ডুয়েল সিটিজেনশিপ হয়। ইউএসের প্রত্যেকটা সিটিজেন সে ইউএসের সিটিজেন, আবার ওই পার্টিকুলার যে স্টেটস হয় এই স্টেটের সিটিজেনও, ঠিক আছে? তো দুটো করে সিটিজেনশিপ কার্ড ওখানে ওরা পায়। বাট ইন্ডিয়াতে এরকম নয়, ইন্ডিয়াতে একটাই সিটিজেনশিপ কার্ড, বা আমরা নিজেদের ইন্ডিয়ার সিটিজেন বলি, কখনও ত্রিপুরা সিটিজেন বা ওয়েস্ট বেঙ্গল সিটিজেন বলি না, ঠিক আছে? নাম্বার 14 দেখো, ইন্ডিপেন্ডেন্ট বডিজ like election commission, controller and auditor general, union public service commission, state public service commission, এই যে বডিগুলো আছে সেই বডি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি। এই বডিগুলো লাইক পাবলিক সার্ভিস কমিশন ডিসাইড করবে সে কীরকম কোশ্চেন সেট করবে, কীরকমভাবে সে এক্সামগুলোকে নেবে, সেই ডিসিশানটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনেরই থাকে। সেই ডিসিশনের উপর কিন্তু গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকে না, যে গভর্নমেন্ট বলে দেবে কোশ্চেন পেপারটা ইজি হতে হবে, কঠিন হতে হবে। তো এর মানে হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি। তো এই ধরনের আরও ইন্ডিপেন্ডেন্ট বডি আছে ইন্ডিয়াতে। তো এই যে ফিচার্সটা দেওয়া হয়েছে ডিফারেন্ট অর্গানাইজেশনকে, তার জন্য এই টপিকটা সেলিয়েন্ট ফিচার্স হিসাবে গণ্য হয়। দেখো নাম্বার 15 হচ্ছে এমার্জেন্সি প্রভিশনস। কনস্টিটিউশনে এমার্জেন্সি প্রভিশনসের কথা উল্লেখ করা আছে। কোথাও কোনো রায়ট হলো, কোনো ইন্টারনাল ডিস্টারবেন্স হলো, বা দাঙ্গা হলো, বা এই ধরনের এমার্জেন্সি কেসের মধ্যে পুরো কন্ট্রোল, মানে গভর্নমেন্টের পুরো কন্ট্রোল চলে যায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যায় পুরো পাওয়ার, স্টেট গভর্নমেন্টের কোনো হাত থাকে না, ঠিক আছে? এরপর দেখো থ্রি টায়ার গভর্নমেন্ট কথার অর্থ হলো ইন্ডিয়াতে আমরা সেন্টারে গভর্নমেন্ট দেখতে পাই, স্টেটে গভর্নমেন্ট দেখতে পাই, আবার মাইক্রো লেভেলে লাইক পঞ্চায়েতের মধ্যে বা মিউনিসিপ্যালিটির মধ্যেও কিন্তু আমাদের ভোটিংয়ের মাধ্যমে আমরা আমাদের ক্যান্ডিডেটদের ইলেক্ট করি, ঠিক আছে? তো এখানে আমরা 3টে স্টেপ দেখতে পাচ্ছি গভর্নমেন্টের। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অ্যাট দ্য পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি লেভেল। তারপর হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিস ইজ আনাদার সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনগুলো কীরকম হয়, বা এদের খুব ব্রিফে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। তো নোটসের মধ্যে আমরা ডিটেলসে সবকটাকে এক্সপ্লেন করব। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।